আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে হালকেনস্টাইন হিউম্যানিটিসের বি অর ডি ইউনিট অ্যাডমিশন প্রোগ্রামে। অর্থাৎ আমাদের অ্যাডমিশন কিন্তু আবারও চলে আসছে। আমরা যারা ইন্টারমিডিয়েট 24 ব্যাচ, অর্থাৎ যারা আমরা অনেক ভোগান্তি পার করছি, তাই না? আমরা এই যে দেশ স্বাধীন করে ফেললাম, আমরা বন্যা দেখলাম, আমরা নানান রকম ইনসিডেন্ট দেখলাম দেশে হলো, সকল কিছু উতরায় চত্রায় পার করে আমরা কি করলাম, শেষমেশ আমাদের এত বড় একটা গ্যাপ। আসলে তোমাদের জন্য আসলে আমার এই জায়গাতে একটু আমার বেদনা প্রকাশ করা হয় বা একটু মন খারাপ হয় যে আসলে একটা পরীক্ষা যখন চলমান অবস্থায় থাকে হঠাৎ করে বিরতিতে চলে যায় বা ব্রেক হয়, ওই সময় কিন্তু খুবই বাজে একটা মোমেন্টাম তৈরি হয়, রাইট? মানুষের যে একটা স্পৃহাটা বা ইচ্ছা শক্তিটা যে পরীক্ষা ভালো করার, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, দিন শেষে তোমাদের যেটা ইচ্ছা ছিল বা তোমাদের দাবি দেওয়া যা ছিল না কেন, সেটা পূরণ হয়েছে কোনো না কোনোভাবে। আচ্ছা, তো এখন কিন্তু ভাইয়া আপুরা একদম কি চলে আসছে জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময়, তাই না? যে আসলে বলা হয় কি, আমি যেটা বিশ্বাস করি, জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে, তার মধ্যে অন্যতম সময় হলো এই অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা, রাইট? তো এই যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে তুমি যদি ধরো তুমি যদি তোমার জীবনে 100 বছর বাঁচো, ঠিক আছে, তোমার কারো 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 বয়স এখন ধরো 20 বা 21, হ্যাঁ, তো ধরলাম তুমি 100 বছর বাঁচবা, তো আগামী 80 বছর বা আগামী 79 বছর যাই বলো না কেন, এই 80 বছর তোমার কেমন কাটবে, তুমি কেমন করে বাঁচবা, কোন পর্যায়ে যাবা, সুখে থাকবা নাকি দুঃখে থাকবা, কেমন স্ট্যাটাস হবে তোমার সমাজে, সকল কিছু নির্ভর করবে কিন্তু এই বিশ্ববিদ্যালয় পরীক্ষার উপর। কেন বলছি এই কথাটা, একটু রুড হয়ে যাচ্ছে, বাট ইটস ট্রু ভাই, এটাই সত্য। তার কারণ হচ্ছে যে তুমি যদি তোমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে না পারো, ঠিক আছে, তুমি তোমার কলেজ লাইফে ভালো ছিলা, তুমি তোমার বাংলাদেশের বেস্ট কলেজ ধরো নর্ডেম কলেজ, এখানে আমিও পড়েছি, সেখানে তুমি পড়ালেখা করেছো নর্ডেম কলেজে, বা তুমি ধরো যে কোনো গ্রামের কলেজে পড়াশোনা করেছো, ডাজেন্ট ম্যাটার ভাই, তোমার কলেজের আইডেন্টিটি শেষ। এখন তোমার যে আইডেন্টিটি তোমাকে ক্যারি করে নিয়ে যাবে, সামনে গিয়ে দিবে, সেটি হলো কি তোমার ইউনিভার্সিটির আইডেন্টিটি, রাইট? তোমার যদি ইউনিভার্সিটির আইডেন্টিটি যদি তোমার ভালো মতো না তৈরি করো, তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সিট না নিতে পারো, একটা অংশ না হতে পারো, তাহলে কিন্তু তোমার বাবা মা থেকে শুরু করে সমাজের যত মানুষ রয়েছে তারা তোমার প্রতি একটা যে হীনমন্যতা তোমার দেখাবে বা একটা খারাপ দৃষ্টিকোণে তোমার দিকে তাকাবে, তার চেয়ে বেশি খারাপ লাগবে তোমার নিজের। ভাই, নিজেকে খারাপ লাগাইতে যদি না চাও, তাহলে নিজের ভালো লাগানোর জন্য কি দরকার বলো দেখি? ভালো মতো একটা পড়াশোনা করা, রাইট? এবং নিজের একটা সেলফ কন্টেন্ট বা একটা সেলফ স্যাটিসফ্যাকশন যেটা বলে কথা রয়েছে, আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তির জন্যই কিন্তু আমাদের আজকের এই কোর্সটা, যেখানে কিনা আমরা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান সকল বিষয় সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেই ধারণার পাশাপাশি তোমাদের থাকবে কিছু ভালো গাইডলাইন, যেই লাইনগুলো তোমরা যদি ফলো করো, ইনশাল্লাহ তোমরা যারা আর্টসে রয়েছো, মানবিকে রয়েছো, তারা কিন্তু অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নিতে পারবা। এবং তোমরা কোনো দিনও নিজেদেরকে ছোট মনে করবা না যে হ্যাঁ আমি আর্টসে পড়ি তো কি হয়েছে, আমি কি মানে বুয়েটে পড়তে পারছি না, ঢাকা মেডিকেলে পড়তে পারছি না, বা সিএসসি পড়তে পারছি, ট্রিপলি পড়ছি, ভাই রাবিশ, ফেলাও। কারণ দিন শেষে সবাই কোথায় যায় জানো? দিন শেষে সবাই যাবে আপুরা এই যে এই নামক সোনার হরিণের কাছে, সেটার নাম কি? বিসিএস। ওকে, সো দিন শেষে এক বড় ভাই আমার পরিচিত বুয়েটে পড়েন, ঠিক আছে, সিভিলে পড়েন, ট্রিপলিতে পড়েন, তারাও বিসিএস দিবেন। কেউ কোনো বড় ভাই মেডিকেলে পড়েন, তারাও বিসিএস দিবেন। ভাই তুই যদি 4 বছর পর ইঞ্জিনিয়ারিং শেষ করে আবার বিসিএসেই ফিরিস, বা 6.5 বছর বা 5 বছর এমবিবিএস পড়ে আবার বিসিএসে যদি আসিস, ভাই তাহলে তুমি কেন নয় ভাই? তুমি তো আগে থেকেই সেই বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের মধ্যেই আসো, যেগুলো তারা 4 বছর পর বা ব্যাচেলর কমপ্লিট করার পর তারা পড়বে, রাইট? সো এখানে কোনো বিষয় না, মেইন ফ্যাক্টর ইজ তোমাকে ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ এন ইউনিভার্সিটি, ওকে, পাবলিক ইউনিভার্সিটি, আই রিপিট, পাবলিক ইউনিভার্সিটি। ওকে, সো আমরা এখানে যে কাজটা করব মূলত সেটা হলো আমাদের এই কোর্সের, অর্থাৎ আজকের টপিক তোমরা অলরেডি দেখে নিয়েছো, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের আমাদের বেশ কিছু টপিক রয়েছে যেগুলো আমাদের না পড়লেই নয়। সেগুলোর মধ্যে অন্যতম একটি টপিক হলো ব্রিটিশ শাসন আমল ও স্নায়ুযুদ্ধ। আচ্ছা, তো এখন তোমরা বলতে পারো ভাইয়া ব্রিটিশ শাসন আমল আর স্নায়ুযুদ্ধ বিষয়গুলো কীরকম বা কেমন করে আমাদের পরীক্ষায় আসবে? তোমরা যদি বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, গুচ্ছ সবগুলো বিশ্ববিদ্যালয়ের যদি তোমার পরীক্ষার প্রশ্নগুলো একবার দেখো, তবে অবশ্যই তোমরা সেখানে লক্ষ্য করবে যে ব্রিটিশ শাসন আমল থেকে প্রশ্ন কিন্তু বরাবরের মতো এসেছে, ইতিহাস থেকে এসেছে, প্রাচীন বাংলা জনপদ থেকে এসেছে, কিংবা এসেছে স্নায়ুযুদ্ধ নামক যে একটা কোল্ড ওয়ার যেটাকে বলা হয়, সেই রক্তপাতবিহীন সেই যুদ্ধ থেকেও কিন্তু প্রশ্ন চলেই আসে। এবং এই প্রশ্নগুলো কিন্তু একজন ছাত্রকে একটা চান্স, একটা সিট নিশ্চিত করতে সাহায্য করে, তেমনই একটা সিট হারাতেও কিন্তু সেই জিনিস অবস্থায় নিয়ে যেতে পারে। কারণ কি, এগুলো ইতিহাস সম্পর্কিত, এইগুলো সম্পর্কে সাধারণত সচরাচর সবার ধারণা থাকে না। ওকে, দেন
ফাইন। সো আজকে এই জিনিসটা একটা লং লেকচার, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মিনিমাইজ ইট। ওকে, আমি ইউটিউব এই লেকচারটিকে অবশ্যই অল্প পরিসরে আনার চেষ্টা করব, এবং আমি তোমাদের সামনে একটা চেষ্টা করব ভালো মতো ব্রিটিশ শাসন আমলটা এবং স্নায়ুযুদ্ধ কি বিষয়টা এটা তোমাদেরকে বোঝানোর। আমি তোমাদের সাথে রয়েছি নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে। ওকে দেন, সো আমরা লেটস মুভ টু দ্য ক্লাস। চলো ক্লাসে যাই। প্রথমেই দেখছি ভারতীয় উপমহাদেশে এবং বাংলা ইউরোপীয়দের আগমন। ওকে, সো আমরা প্রথমে দেখবো যে ভারতীয় উপমহাদেশে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিভাবে হচ্ছে বাংলা এবং আমাদের বাংলায় ইউরোপীয়রা কে আসছিল, প্রথমে কোন জাতি আসছিল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ 1487 সালে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ হতে পূর্ব দিক আগমনের জলপথ আবিষ্কার করেন। সেই সূত্র ধরে ইউরোপ হতে ভারত আসার জলপথ আবিষ্কৃত হয় 1498 সালে। আচ্ছা, আমরা তো অনেকেই জানি যে প্রথম ইউরোপীয় ব্যক্তি ভাস্কো দা গামা 1498 সালে বাংলায় কি করেন, ভারতবর্ষে আগমন করেন, রাইট। সো এই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা এই জলপথ আবিষ্কার করেন এবং তিনি আফ্রিকা মহাদেশের পশ্চিম ও দক্ষিণ উপকূল ঘুরে ইউরোপ থেকে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। কোন জায়গায় আসে ভাই পুরো? কালিকট বন্দরে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমার ইম্পর্টেন্ট, কালিকট বন্দরে। ওকে ফাইন। সো এই যে ভাস্কো দা গামার আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ভদ্রলোকই প্রথম আমাদের এই উপমহাদেশে এসেছিলেন। পরবর্তীতে আমরা চলে যাব এক নজরে 5টি জাতির উপমহাদেশ ও বাংলায় আগমন। দেখো আমরা কিন্তু শর্টেজে এখানে তোমাদের সামনে তুলে ধরতেছি যে ইউরোপ মহাদেশের কোন কোন জাতি বাংলায় বা ভারত উপমহাদেশে এসেছিল এবং কবে এসেছিল, ঠিক আছে। তো আমরা লক্ষ্য করি 5টা জাতি আসছিল। পর্তুগালের দেশ, তাদের প্রথমে তারাই আসে এবং বাংলাদেশ পরিচিত ছিল ফিরিঙ্গি নামে এদেরকে বলা হতো। ভারতীয় উপমহাদেশে এসেছিল 1498 সালে, বাংলায় এসেছে 1516 সালে। পরবর্তীতে আসে ডাচ, এগুলোর পরিচয় হচ্ছে নেদারল্যান্ড বা হল্যান্ডের। এরা প্রথমে বাংলায় এদের পরিচয় ছিল ওলন্দাজ। উপমহাদেশে আসে 1600 সালে এবং বাংলায় আসে 1602 সালে। ইংরেজ দেখতে পাচ্ছি আমরা, ব্রিটেন যেটা ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য, বাংলায় পরিচিত ব্রিটিশ, 1608 সালে উপমহাদেশে আসে এবং 1630 সালে বাংলায় আসে। ড্যানিশ, ডিনেমার হচ্ছে এদের বাংলায় পরিচিত ছিল, 1620 সালে এরা উপমহাদেশে আসে, 1676 সালে এরা বাংলায় আসে, রাইট। আচ্ছা, ফ্রেঞ্চ দেখছি আমরা, ফ্রান্স সর্বশেষে ফ্রান্সরাই আসে, যাদেরকে আমরা ফ্রেঞ্চ বলতাম, এবং হচ্ছে গিয়ে বাংলায় পরিচিত ছিল এদের ফরাসি। আচ্ছা, এরা 1668 1674 বাংলায় আসে। এখানে আমি একটা তোমাদের কনফিউশন ক্লিয়ার করি ভাপুরা। বাংলা ব্যাকরণে যখন আমরা শব্দের উদ্ভব বিকাশ বা উৎস, হ্যাঁ, এই বিষয়টা যখন আমরা পড়েছি ক্লাস 9-10 বইয়ে 5 পৃষ্ঠার 6 পৃষ্ঠার দিকে রয়েছে, শুরুর দিকে একদম, সেখানে আমরা দেখতে পেয়েছি কি যে বিভিন্ন শব্দ, ফার্সি নামে একটা শব্দ দেখছি আমরা, রাইট। ওটা কিন্তু হচ্ছে ফার্সি, ওটা বলা হয় পারস্য ইরানের শব্দকে বলা হয় ফার্সি। আর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফরাসি, এটাও কিন্তু রয়েছে ওই শব্দ বিকাশেই, ফ্রেঞ্চ। ওকে, সো এই ফার্সি আর ফরাসি এই দুইটার মধ্যে কিন্তু গুলানো যাবে না ভাইয়া। এই ফার্সি মানে হচ্ছে পারস্য বা ইরান, আর এই ফরাসি মানে হলো ফ্রান্স। ওকে, এমবাপ্পে, যে দেখো যারা রিয়াল মাদ্রিদের ফ্যান রয়েছে আমার মতো, তারা হচ্ছে অবশ্যই এমবাপ্পেকে চিনো, তো এমবাপ্পের দেশের নাম হচ্ছে ফ্রান্স। ওকে, আচ্ছা পরবর্তী যাই আমরা। কুঠি সম্পর্কিত কয়েকটি তথ্য। দেখো কুঠি মানে কি জানো? কুঠি মানে হচ্ছে গিয়ে বাণিজ্য কুঠি, মানে একটা স্থান, তারা একটা স্থাপনা তৈরি করেছিল বা একটা অবস্থান নিয়েছিল, এটাকে বলা হচ্ছে কুঠি। দেখো সেটা কি, উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন পর্তুগিজরা। কারা করেন? পর্তুগিজরা। ওকে, বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা? পর্তুগিজরা এসেছিল 1516 সালে। এবং বাংলায় ফরাসিদের শ্রেষ্ঠ কুঠি কি ছিল? চন্দননগর। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট দুইটা, যে প্রথম কে করে পর্তুগিজরা এবং ফরাসিদের বাংলায় কে ছিল? চন্দননগর। এগুলো কিন্তু তোমরা পয়েন্ট আউট করবা। কেমন? পর্তুগিজদের আগমন লক্ষ্য করি, ভারতের প্রাচীন নাম হচ্ছে জম্মুদ্বীপ। ভারতের প্রাচীন নাম কি ভাইয়া? জম্মুদ্বীপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ভারতের প্রাচীন নাম জম্মুদ্বীপ। 2, ভারতে আসার জলপথ আবিষ্কার কর্তৃত্ব কাদের? পর্তুগিজদের। এবং পর্তুগিজ নাবিকের নাম কি ছিল? ভাস্কো দা গামা, রাইট। তার শেষের নামটা লিখলাম ভাস্কো দা গামা। ভারতে পর্তুগিজ উপনিবেশগুলোর প্রথম গভর্নর কে ছিলেন? আলবুকার্ক ছিলেন প্রথম গভর্নর। ওকে, পর্তুগিজরা চট্টগ্রামে আসতে শুরু করে 1518 সালে। আচ্ছা, পর্তুগিজরা কিন্তু বাংলায় প্রথম চট্টগ্রামের দিকে আসে এবং চট্টগ্রামে এখনো তোমার পর্তুগিজ রোড নামে একটা কিন্তু রাস্তার নামকরণ করা হয়েছে। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল কি? পোর্তো গান্ডে বা বিশাল বন্দর, যেটা আমাদের বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দর, সেখানে নাম দিয়েছিল কি? পোর্তো গান্ডে, বা ওই বাংলায় অর্থ ছিল যেটার বিশাল বন্দর। বাংলার যে সুলতান পর্তুগিজদের চট্টগ্রাম বা সপ্তগ্রামে অর্থাৎ হুগলি বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1536 সালে।
চট্টগ্রামের যে স্থান পর্তুগিজ জলদস্যুতে অধিভুক্ত ছিল সেটা হচ্ছে সন্দ্বীপ। ওকে, শেরশাহ পর্তুগিজে চট্টগ্রাম হতে বিতাড়িত করেন কবে? 1538 সালে। কবে? 1538 সালে বিতাড়িত করেন। চট্টগ্রাম আরাকানদের অধীনে ছিল 1581 থেকে 1666 সাল পর্যন্ত। ঠিক আছে, পরবর্তী যাব। আরাকান ও পর্তুগিজ জলদস্যুদের একসাথে বলা হতো হারমাদ। আচ্ছা ভাইয়া, আরাকান জিনিসটা কোনটা বলো দেখি? এই যে বর্তমানে আমরা রোহিঙ্গা শব্দটাকে বেশি শুনি না, এই রোহিঙ্গারাই কিন্তু আরাকান রাজ্যের কি তাদের আদিবাসী, মানে শুরুর দিকে তারা তাদের আগে বসবাস সেই রাজ্যে ছিল, আরাকান রাজ্যে। ওকে, পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করে কে? মুঘল সম্রাট শাহজাহানের আমলে বাংলার সুবেদার কাসিম খান জুইনি। আচ্ছা, কার আমলে? মুঘল সম্রাট শাহজাহানের আমলে। বা মুঘল সুবেদার শায়েস্তা খান মগ ও পর্তুগিজ জলদস্যুদের চট্টগ্রাম হতে বিতাড়িত করেন 1666 সালে। শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে, এর নাম রাখেন কি নাম রাখেন এর ভাইয়া? এর নাম রাখেন ইসলামাবাদ। কি নাম রাখেন? ইসলামাবাদ। ওকে, পরবর্তী দেখি। ওলন্দাজদের আগমন। পর্তুগিজদের পরে আসে ডাচ বা ওলন্দাজ। ওলন্দাজগণ কাদেরকে বলা হয় বলো দেখি? নেদারল্যান্ডদেরকে। নেদারল্যান্ডদেরকে বলা হয় ডাচ বা ওলন্দাজ। ওকে, ওলন্দাজগণ উপমহাদেশে ঘাঁটি স্থাপন করেন মুসলিম পট্টমে। কোথায়? মুসলিম পট্টমে নেদারল্যান্ডরা প্রথম ঘাঁটি স্থাপন করেন। আমরা দুজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি এখানে। পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করেন মুঘল সম্রাট শাহজাহানের আমলে বাংলার সুবেদার কাসিম খান জুইনি, যে ভদ্রলোকের নাম জুইনি। আচ্ছা, সরি। মগ ও পর্তুগিজ জলদস্যুদের চট্টগ্রাম হতে বিতাড়িত করেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সুবেদার শায়েস্তা খান। ওকে, আসলে কি হয়েছে জানো? আসলে একটু শরীরটা খুব খারাপ, একটু জ্বর করছে সকাল থেকে, এই কারণে হাঁচি পড়ছে বা সর্দি এরকম। আচ্ছা, চেষ্টা করবো ডিস্টার্ব না হতে তোমাদের। পরবর্তীতে চলে আসে আমাদের ইংরেজদের আগমন। হ্যাঁ, আমরা মনোযোগ দিই যে ইংরেজরা কিনা আমাদেরকে প্রায় 200 বছর শাসন করেছে, রাইট? প্রায় 200 বছর এই বাংলার উপমহাদেশ শাসন করেছে। ইংরেজদের সম্পর্কে আমরা এখন জানবো। ঠিক আছে, সো ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। কত সালে? 1600 সালে 218 জন অংশীদার নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আসে 1600 সালে। কবে আসে? বাংলায় 1600 সালেই আসে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন ক্যাপ্টেন হকিংস। এই ভদ্রলোক প্রথম সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসে কি? বাণিজ্য কুঠি স্থাপনের পারমিশন নিতে। ক্যাপ্টেন হকিংসের আবেদনক্রমে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর। তাহলে প্রথম ইংরেজদের বাণিজ্য কুঠি স্থাপনের জায়গার নাম কোনটা বা কোথায় পারমিশন পেয়েছিল? সেটা হলো সুরাটে, দক্ষিণ ভারতের সুরাটে। ইংরেজরা কলকাতার আশেপাশের 48টি গ্রাম ক্রয়ের অনুমতি পায় সম্রাট ফররুখশিয়ার কাছে 48টি গ্রাম কেনার অনুমতি পায়। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলায় দেওয়ানি লাভ করেন, সেই সম্রাটের নাম কি? দ্বিতীয় শাহ আলম। নাম কি? দ্বিতীয় শাহ আলম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন সম্রাট শাহজাহানের আমলে। প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন কোথায়? সম্রাট শাহজাহানের আমলে। কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে কবে? 1658-তে। 1658 সালে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। দ্বিতীয়বার এসে কুঠি স্থাপনের অনুমতি পান জব চার্নক। দ্বিতীয়বার কে পান? জব চার্নক। ক্যাপ্টেন হকিংসের পরে দ্বিতীয়বার কে পান? জব চার্নক। ওকে, পরবর্তী দেখি। কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন কে? জব চার্নক। সো কলকাতা নগরী প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জব চার্নক। ঠিক আছে, পরবর্তী চলে যাব আমরা। কলকাতা শহর গড়ে উঠেছে হুগলি নদীর তীরে। কলকাতা শহর কোথায় গড়ে উঠেছে? হুগলি নদীর তীরে। আচ্ছা, আমাদের রাজধানী ঢাকা কোন নদীর তীরে আছে জানো? বলতে পারবা তোমরা? অবশ্যই তোমরা পারবা, সেটা হলো বুড়িগঙ্গা নদীতে, তাই না? তো সবগুলো শহরের পাশে কিন্তু ম্যাক্সিমামই একটা করে নদী থাকে, যে নদীর তীরেতে সেগুলো শহরের উৎপত্তি স্থল। ঠিক আছে, আচ্ছা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল কোনটা? কলকাতা। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কবে? ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নাম অনুসারে। কলকাতায় ফোর্ট উইলিয়াম, রাজা উইলিয়ামের নাম অনুসারে কি হয়? ফোর্ট উইলিয়াম দুর্গ। আচ্ছা, বোঝা গেছে। পরবর্তী যাই। ফরাসিদের আগমন, অর্থাৎ ফ্রেঞ্চদের কেমন আগমন হয়েছে? উপমহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য স্থাপনের প্রথম চেষ্টা করেছিল কারা? ফরাসিরা। ইউরোপীয়র মধ্যে সর্বশেষ উপমহাদেশে আগমন করে কারা? সর্বশেষ আসে ফরাসিরা। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1664 সালে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে? 1664 সালে। ফরাসিরা তাদের ফ্যাক্টরি নির্মাণ করেন কোথায়? চন্দননগরে। একটু আমরা শুরুতে দেখেছি কোথায় নির্মাণ করেছে? চন্দননগরে করেছিল। উপমহাদেশে যে দুই ভিন্ন জাতি পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল তার নাম হচ্ছে ইংরেজ ও ফরাসি। এরা দুইজন নিজেদের মধ্যে সংঘর্ষে লেগেছিল কি কারণে? যে এই উপমহাদেশে কার আধিপত্য বিস্তার থাকবে বা কে বাণিজ্য করবে। তো ইংরেজ আর ফরাসি দুজনের মধ্যে, দুই দেশের মধ্যে বা দুই জাতির মধ্যে যুদ্ধ লাগার পরে জয়কে লাভ করে ইংরেজরা, যার কারণে তারাই কিন্তু কি করে? চন্দননগর দখল করে 1757 সালে। ঠিক আছে, অলরাইট। মুঘল সম্রাটদের সাথে ইংরেজদের কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি দেখবো আমরা। আকবর ভার্সেস ইংরেজ ও পর্তুগিজ। দেখো, ইংরেজ ও পর্তুগিজের মধ্যে কি আসে?
1600 সালে ইংরেজরা প্রথম আসে তৃতীয় মুঘল সম্রাট আকবরের দরবারে। এছাড়াও 1517 সালে হুগলিতে পর্তুগিজদের স্থায়ীভাবে বাণিজ্য ঘাঁটি স্থাপন করার অনুমতি দেন তিনি। মুঘল সম্রাটদের সাথে কয়েকগুলো চুক্তি দেখে আরেকটা চুক্তি দেখতে পাচ্ছি আমরা, শাহজাহান ভার্সেস ইংরেজ। শাহজাহানের সাথে ইংরেজ জাতি কি চুক্তি করেছিল সেই জিনিসটা আমরা এখন দেখব। 1633 সালে উড়িষ্যার হরিহরপুর গ্রামে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপনের অনুমতি দেন পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন সম্রাট শাহজাহানের আমলে। তাহলে কি দেখতে পেলাম আমরা, জানতে পারলাম এই কোম্পানি অর্থাৎ ইংরেজরা বাংলায় প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন সম্রাট শাহজাহানের আমলে, প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করতে পারেন। ওকে, পরবর্তী চলে যাব। কিছু এমসিকিউ রয়েছে ভাইয়া। দেখো আমরা আমাদের এই কোর্সে তোমাদের জন্য বেশিরভাগ কি করেছি জানো, ইম্পর্টেন্ট যে টপিকগুলো, অর্থাৎ ইফ আই সে ক্রিম টপিক, আমরা কিন্তু ভুল হবে না, ঠিক আছে, যেগুলো একদম পুরো ক্রিম টপিক মানে মেইন টপিকগুলো, সেই টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্লাস এই টপিকগুলোর উপর ভিত্তি করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত বছরে ভর্তি পরীক্ষাগুলোতে যে এমসিকিউগুলো চলে এসেছিল, এই এমসিকিউগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করবো, ঠিক আছে, যেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে বোর্ড পরীক্ষার মতোই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো বিগত বছরের এমসিকিউগুলোকে খুবই ফলো করা হয়, তাই কোনো চিন্তা নেই, ঠিক আছে। আমরা চলো সলভ করার চেষ্টা করি। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলা দেওয়ানি লাভ করে, তোমাদের মনে আছে, একটু আগে পড়লাম, ব্যক্তির নাম হলো দ্বিতীয় শাহ আলম। ওকে, কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? সবাই পারবা বিশ্বাস, ভাস্কো দা গামা 1498 সালে। কত সালে ভাইয়া? 1498 সালে, রাইট। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছান? সেম, দেখছো, এই যে রিলেটেড জিনিসগুলাই কিন্তু ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় সাধারণত চলে আসে। তাই আমাদেরকে একটা প্রশ্ন যখন আমরা পড়বো, তার সাথে সাথে নারী বুড়ি সূত্রপাত লিং লবিং যা আছে 14 গোষ্ঠীটা আমরা দেখবো, ঠিক আছে। ওকে, দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? কোন সম্রাট বিতাড়িত করেন? সম্রাট শেরশাহ। শেরশাহ হচ্ছে পর্তুগিজদের থেকে বাংলা থেকে বিতাড়িত করেন। ওকে, কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে তার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? কত সালে? 1600 সালে। 1600 সালে এই কোম্পানির স্থাপনা হয়ে থাকে। আচ্ছা, ইংরেজ শাসন পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ জাতির বা ইউরোপ দেশের যে জাতিটা সর্বশেষ বা পাকাপোক্ত করতে পেরেছিল, শাসন শোষণ করতে পেরেছিল এই উপমহাদেশে বা বাংলায়, তারা হলেন ইংরেজ। ওকে, এই ব্রিটিশদের শাসন হয়েছিল 1757 থেকে 1947। চলো দেখি তাই সেটা। বাংলা তথা ভারতের ইতিহাসে ইংরেজ শাসন প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে বাণিজ্য করতে আসে এদেশে, ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকে তারা। ফলে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে তাদের বিরোধ দেখা যায়। সিরাজউদ্দৌলার নবাব কিন্তু একদম পুরো তরুণ নবাব ছিলেন, বাংলার শেষ স্বাধীন নবাব, রাইট। এর এই পথ ধরে 1757 সালের 23শে জুন মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে সংগঠিত হয় পলাশীর যুদ্ধ। যুদ্ধ জয়ের মধ্য দিয়ে ইংরেজরা যে শক্তি সঞ্চয় করে পরবর্তী সময়ে বক্সারের যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করে তা আরও সংহত করা হয়। তাহলে আমরা আরেকটা যুদ্ধের নাম দেখা পাচ্ছি, বক্সারের যুদ্ধ, যেটা 1764 সালে যে যুদ্ধটা হয়। কার সাথে? মীর কাসিমের সাথে ইংরেজদের। সেটাকেও মীর কাসিমকে পরাজিত করে আরও সুসংহত করা হয় তাদের শাসনকে বা আধিপত্যকে। এভাবে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা প্রায় নিশ্চিত হয়ে যায়। পরবর্তী দেখি ইংরেজদের শাসনের ঘটনা প্রবাহ। দেখো আমরা এখন দেখবো ইংরেজদের শাসনের ঘটনা, অর্থাৎ ইংরেজদের যে শাসন আমলটা রয়েছে, এই যে 1600 থেকে সালটা বা কোম্পানি শাসন আমল, এই শাসন আমলের সালগুলোতে কি কি তাৎপর্যমূলক ঘটনা ঘটেছিল এই জিনিসটা আমরা এখন দেখবো। ওকে, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম গঠিত হয়। 1612 সালে এই কোম্পানি উপমহাদেশে আসে এবং উপমহাদেশের সুরাটে তারা প্রথম কুটি স্থাপন করে। কোথায়? দক্ষিণ ভারতের সুরাটে। 1700 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন রাজা উইলিয়ামের নাম অনুসরণ করে। পরবর্তী 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। কোথায়? 23শে জুন পলাশীর যুদ্ধে 1757 সালে। বাংলায় স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় এবং বাংলায় নবাবী শাসনের কি হয়? পতন ঘটে। 1764 সালে, যেটি বললাম তোমাদের একটু আগে, বক্সারের যুদ্ধ গঠিত হয় মীর কাসিমের সাথে। এখানেও ইংরেজদের নিকট পরাজিত হন মীর কাসিম। তিনি এই যুদ্ধে ফকির সন্ন্যাসীদের সাহায্য কামনা করেন। 1765 সালে লর্ড ক্লাইভ সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা চালু করেন। লর্ড ক্লাইভ চালু করেন কোম্পানির শাসন। লর্ড ক্লাইভ বাংলার প্রথম গভর্নর হিসেবে দ্বৈত শাসনের কায়েম করেন। দ্বৈত শাসন কি? দুই ধরনের শাসন থাকবে, একটা কেন্দ্রে আর একটা প্রদেশে, ঠিক আছে, এই দ্বৈত শাসন চালু করেন। 1770 সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যা 76-এর মনন্তর নামে পরিচিত। 1770 সালে এটা হয় এবং এটা কি 1176-এ এই মনন্তরটা বা দুর্ভিক্ষটা হয়, যেটাকেই বলা হচ্ছে 76-এর মনন্তর, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাদের, কিন্তু ইম্পর্টেন্ট টপিক। পরবর্তী দেখি
1829 সালে সতীদাহ প্রথাকে অমানবিক এবং সামাজিক অপরাধ ঘোষণা করে আইন প্রণয়ন করে লর্ড বেন্টিক। এই ভদ্রলোক খুব ভালো একটা আইন করেছে লর্ড বেন্টিক। কারণ সতীদাহ প্রথা কি জানো? সতীদাহ প্রথা হচ্ছে যে ভাইয়া, যখন স্বামীর মৃত্যুবরণ হয় তখন জীবিত স্ত্রীকেও ওই চিতার মধ্যে তাকে দহন করা হতো, অর্থাৎ তাকেও পুড়িয়ে দেওয়া হতো, যেটা কিনা সনাতন ধর্মের মধ্যে প্রচলন ছিল সেই 1800 সালের দিকে, 1700 শতাব্দীর সময়। এই জিনিসটাকে সামাজিকভাবে আইনগত দণ্ডনীয় অপরাধ বলে এটাকে একটা আইন পাশ করে কে? লর্ড বেন্টিক। ওকে, 1853 উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডালহৌসি। ওকে, এই উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন কে? লর্ড ডালহৌসি 1853-তে। 1857-তে আমরা দেখতে পাচ্ছি সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল, সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে মুঘল শাসনের অবসান ঘটে। মুঘল শাসনের অবসান ঘটে কার বিদ্রোহের মাধ্যমে? সিপাহী বিদ্রোহের মাধ্যমে। পরবর্তী দেখছি 1858-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান এবং রানীর শাসন শুরু। ওকে, সো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858-তে, ঠিক 100 বছর পরেই রানীর শাসন শুরু হয় তারপরে, যেটা 1947 সাল পর্যন্ত যেটা অবস্থান থাকে। কোম্পানির পতন কেন হয়েছিল তোমরা যদি বলো? এত কিছু করার পরও কোম্পানি যখন শাসন শুরু করলো 1765 সালে লর্ড ক্লাইভের মাধ্যমে দ্বৈত শাসনও চালু করলো। এখানে কোম্পানি প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল। তারা ব্রিটিশ রাজ্যসভায় বা ব্রিটিশ সংসদে, পার্লামেন্টে তারা কিন্তু কি করতো? অনেক ভুল হিসাব প্রদান করতো। তারা নানা রকমের অভিযোগ দেখাতো যে ঠিকভাবে তাদের উৎপাদন হচ্ছে না, কোম্পানির কি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, ভালো বিজনেস হচ্ছে না, নানা রকম কাহিনী, এবং প্রচুর পরিমাণে দুর্নীতি ছড়িয়ে গিয়েছিল সেই কোম্পানিদের শাসকগণের মধ্যে। যেই কারণে রানী কর্তৃক, অর্থাৎ ব্রিটিশ রাজসভা কর্তৃক এই অনুমতি আসে যে ব্রিটিশ ইংরেজদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, অর্থাৎ কোম্পানির শাসনটা ছিল এই ভারত উপমহাদেশে, সেটি বন্ধ হবে। ঠিক আছে, পরবর্তী দেখি আমরা 1860 সাল ঢাকায় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ যে নাটকটি রয়েছে এটি বেনামে প্রকাশ। দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি? নীলদর্পণ। ওকে, 1862-তে দর্শনা থেকে কুষ্টিয়া রেললাইন স্থাপন করা হয়। দেখো ভাইয়ারা, এই যে দর্শনা থেকে কুষ্টিয়া রেললাইন স্থাপন, বাংলাদেশের যারা জানে অবশ্যই প্রথম রেল লাইন, যারা কুষ্টিয়া বা দর্শনার দিকে থাকে, প্রথম রেল লাইন কিন্তু এটাই। কত সালে হয়েছিল? 1862। যারা কুষ্টিয়ায় থাকো তারা কিন্তু বিষয়টাকে বুঝতে পারো, আমিও তো কুষ্টিয়াতেই পড়ি, জিনিসটা আমি দেখেছি। ওকে, 1864 সালে দেখি আমরা ঢাকায় প্রথম পৌরসভা হয়। ঢাকা প্রথম পৌরসভা হয় কবে? 1864 সালে। 1885 সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। দেখো, এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম রাজনৈতিক দলের নাম হলো সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। ওকে, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, এটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়। এবং আমাদের বাংলাদেশের প্রথম রাজনৈতিক দলের নাম কি? আওয়ামী লীগ। যে রাজনৈতিক দল নানান কারণে লাঞ্ছিত, বঞ্চিত, দুর্নীতিগ্রস্ত, হ্যান ত্যান হয়ে, অনিয়মে হয়ে কিছুক্ষণ আগে কি হইলো? কিছুদিন আগে কি পতন হয়েছে, রাইট? স্বৈরাচারের পতন। আচ্ছা, ঠিক আছে, ওই জিনিসটা তো অবশ্যই আপনারা জানেন। 1905 সাল দেখবো আমরা, লর্ড কার্জন কর্তৃক হচ্ছে কি বলেছে? বঙ্গভঙ্গ। লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ হয়েছে 1905-এ। ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায় কবে? 1905 সালে। ওকে, পরবর্তী দেখছি আমরা 1906 নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকার শাহবাগে মুসলিম লীগ গঠন করা হয়। নিখিল ভারতীয় মুসলিম লীগ 1906 সালে গঠিত হয়ে থাকে। এই মুসলিম লীগ রাজনৈতিক দল কেন গঠন করা হয়েছিল? তার কারণ হচ্ছে 1885 সালে যখন সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করা হয়, এই জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলটার বেশিরভাগ উচ্চ পদের যে পদগুলো ছিল বা রাজনৈতিক কর্মকর্তা ছিল তারা ছিল সনাতন ধর্মের, অর্থাৎ হিন্দু ধর্মের। এই হিন্দু ধর্মের নেতাকর্মী থাকার কারণে তারা কিন্তু বেশিরভাগ কি করতো? হিন্দু ধর্মের লোকদেরই সুবিধা অসুবিধা দেখতো। তারা কিন্তু মুসলিম জনগোষ্ঠীর দিকে তেমন একটা নজর দিত না। মুসলিম জনগোষ্ঠী যখন বুঝতে পারলো তারা বঞ্চনার শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, নানান অধিকার হারাচ্ছে বা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তখন তারা 1906 সালে নিখিল ভারতীয় মুসলিম লীগ নামে নিজেদের একটা রাজনৈতিক দল গঠন করা হয়, যার ফলে তারা নিজেদের মুসলিমদের অধিকার, নিজেদের মুসলিমদের সুযোগ সুবিধা, এসব বিষয় নিয়ে তারা সচেষ্ট বা সচেতন হয়ে থাকে। পরবর্তীতে দেখি আমরা 1908 সালে কি হয়েছে? ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। ওকে, ক্ষুদিরামকে মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, পিতালতা ওয়াদ্দার, এগুলো তো আমরা জানি। এরা নানা রকম ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে মূলত তারা যুক্ত ছিলেন এবং এই কারণে তারা হচ্ছে কি প্রাণ বিসর্জন দিত, তারা এক মুহূর্ত ভাবে নাই। 1909 সালের কথা দেখতে পাচ্ছি আমরা, মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি নিয়ে মর্লি মিন্টো সংস্কার আইন। 1911-তে বঙ্গভঙ্গ রোধ। দেখো, 1905 সালে যে বঙ্গভঙ্গ করতে চেয়েছিল সেটি হচ্ছে হিন্দুদের চাপে কিংবা নানান প্রচারণায়, নানান রকম প্ররোচনায়, প্রোপাগান্ডায় শেষ পর্যন্ত 1911 সালে এসেই বঙ্গভঙ্গকে রোধ করে। ঠিক আছে, যদি বঙ্গভঙ্গ হতো তাহলে কিন্তু বিষয়টা কেমন হতো জানো? পূর্ব বাংলা, অর্থাৎ আজকের বাংলাদেশ এবং আসাম প্রদেশ মিলে একটা দেশ হতো ভাই, রাজধানী হতো ঢাকা।
তা চিন্তা করো আয়তনটা কত বড় হতো, তাই না? কিন্তু 1911 সালে এসে বঙ্গভঙ্গটা রোধ করা হয় নানান কারণে। আচ্ছা, 1912 সালের দিকে লক্ষ্য করি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে নাথান কমিশন গঠন করা হয়। 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কি করা হয়? নাথান কমিশন গঠন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনে এশীয়দের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কিন্তু লাভ করেন। ঠিক আছে, পরবর্তী দেখি 1915 দেখতে পাচ্ছি লর্ড হার্ডিংস কর্তৃক পাবনায় হার্ডিং ব্রিজ নির্মাণ। দেখো আমি যখন, আমার বাসা কিন্তু দিনাজপুরে, সো আমি দিনাজপুর থেকে যখন কুষ্টিয়ার উদ্দেশ্যে রেলপথে রওনা দিই তখন কিন্তু হার্ডিং ব্রিজের উপর দিয়ে আমার ট্রেনটা যায়। ঠিক আছে, সো এই হার্ডিং ব্রিজ গঠিত হয় 1915-তে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য ভাইয়া, কারণ তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, রাইট? তোমাদের কিন্তু ম্যাক্সিমামেরই, আমি বলি সবারই স্বপ্ন হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, টার্গেট সেটা রাখা উচিত ভাইয়া, প্ল্যান এ। যেটা না হলে সমস্যা নেই, প্ল্যান বি আরও অনেক রয়েছে, বাট সবসময় টার্গেট বড় রাখতে হবে। ওকে, সো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। পরবর্তী দেখি 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন। 34 সালে সূর্য সেনের ফাঁসি, যে বললাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা যুক্ত ছিলেন। 1935 সালে লর্ড ওয়েলিংটন কর্তৃক ভারতের আইন পাশ করে। কবে? 1935-এ ভারত শাসন আইনটা পাশ করা হয়। ঠিক আছে, পরবর্তী দেখব 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক দ্বিজাতি তত্ত্ব ঘোষণা। 1939-এর দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ এই যে একটা থিওরি দিয়েছিল, টু নেশনস থিওরি, এটির মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিল যে তুই হিন্দু আমি মুসলিম, তুই হিন্দু আমি মুসলিম, এই একটা যে সাম্প্রতিক দাঙ্গা কিংবা একটা জাতিভেদ, এই থিওরিটার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। কারণ ওই সময় হিন্দু মুসলিমের মধ্যে কিন্তু ব্রিটিশরা খুব চেষ্টা করে একটা দাঙ্গা হাঙ্গামা করার একটা স্কোপ তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, যার ফলে কিন্তু এই দ্বিজাতি তত্ত্বটা ঘোষণা হয়েছিল। 1940 শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন। কি বলেছে? শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন হয়েছিল 1940 সালে। 1947-এ দেখতে পাচ্ছি আমরা ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ করে 1947-এ, এবং 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, এবং 15 আগস্টে কি হয়? ভারত রাষ্ট্রের জন্ম হয়। ঠিক আছে, সো 14 আগস্ট 1947-এ কি করে? পাকিস্তান রাষ্ট্রের জন্ম, 15 আগস্টে ভারত রাষ্ট্রের জন্ম হয়। এবং ভারত এই উপমহাদেশের সর্বশেষ যিনি কিনা ভাইসরয় ছিলেন, যিনার হাতে ভারত শাসন 1947 পাশ হয়েছেন, তার নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ওকে, এই জিনিসটা আমরা একটু পরেই জানবো। পরবর্তী চলে যাই আমরা, পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা। দেখো সিরাজউদ্দৌলার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ। প্রকৃত নাম কি? মির্জা মোহাম্মদ। সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খানের নাতি। ঘসিটি বেগম ছিলেন আলীবর্দী খানের কন্যা, অর্থাৎ সিরাজউদ্দৌলার খালা। নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন 1756 সালে। সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন 1756 সালে। একজন তরুণ অনভিজ্ঞ, অভিজ্ঞতা নাই এমন একজন মানুষকে নবাব হওয়া হয়, এবং তিনি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন 1756-তে। নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ যেটি রয়েছে, এই দুর্গটা দখল করে 1756 সালে। সিরাজউদ্দৌলা কলকাতা নগরী দখল করে কবে? 1756 সালে। পলাশির যুদ্ধ হয় 23 জুন 1757-তে পলাশির প্রান্তরে। এই কারণে যুদ্ধের নাম হয় পলাশি যুদ্ধ। পলাশির যুদ্ধে পরাজয় বরণ করেন নবাব সিরাজউদ্দৌলা। বাংলায় প্রথম স্বাধীন নবাব মুর্শিদ আলী খান এবং শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, এই দুইটার নাম অবশ্যই মাথায় রাখবেন আপনারা। ইনি হলেন প্রথম আর ইনি হলেন দ্বিতীয়। ঠিক আছে, তোমাদের লেখাপড়া একটু মিশাই দিয়েছি, বুঝা যাচ্ছে না, আমি সহজ করে দিই। আচ্ছা, সো এই হলো ঘটনা। এই ভদ্রলোক হলো প্রথম, এবং এই ভদ্রলোক হলেন দ্বিতীয়, শেষ, প্রথম স্বাধীন নবাব, দ্বিতীয় এবং শেষ স্বাধীন নবাব। ওকে, সো দ্বিতীয় বলা ঠিক হচ্ছে না, আমার শেষ স্বাধীন নবাব বলাটা উচিত হবে। ওকে, সো পরবর্তী যে আমরা বাংলার শেষ নবাবকে নিজামউদ্দৌলা। নিজামউদ্দৌলা হচ্ছে শেষ নবাব, বাট স্বাধীন নবাব হিসেবে শেষ হচ্ছে সিরাজউদ্দৌলা। কেমন? পরবর্তী দেখছি, কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে কি রাখেন? আলীনগর। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম হচ্ছে মোহাম্মদী বেগ। পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ, এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় পলাশির যুদ্ধের পরাজয়ের ফলে। এখানে পলাশির যুদ্ধ পরাজয়ের অন্যতম কারণের নাম কি জানো? ওই ব্যক্তির নাম তোমরা তো সবাই জানো, একে অপরের বন্ধুকে একে অপরের বোন, ভাই বোন তারা মজা করে বলো মীর জাফর। ঠিক আছে, ওকে, সরি আমি এখানে একটু ভুল করে দিয়েছি। সো এটার কি হচ্ছে? এটার নাম, এটা হচ্ছে মীর জাফর, যে কিনা বাংলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি লাভ করে। ঠিক আছে, পরবর্তী চলে যাব আমরা। এক নজরে ব্রিটিশ ভারতের প্রথম এবং শেষ গভর্নর বা ভাইসরয়, অর্থাৎ এই শুরু থেকে কারা কারা প্রথম 1765 থেকে যে আমরা দেখি,
প্রথম ভাইসরয় এবং 1947-এ এসে কে সর্বশেষ ভাইসরয় ছিল এই উপমহাদেশের, তাদের নাম আমরা একটু লক্ষ্য করব। প্রথম গভর্নর লর্ড ক্লাইভ 1765 সালে উনি কোম্পানি শাসন শুরু করার মাধ্যমে, দ্বৈত শাসন শুরু করার মাধ্যমে উনি বাংলার প্রথম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়ত বাংলার শেষ গভর্নর কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। শেষ গভর্নরের নাম হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। ওকে, সো বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। দ্বিতীয় দেখছি বাংলার শেষ গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেলের নাম হলো লর্ড উইলিয়াম বেন্টিক। ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং ভারতবর্ষের প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধির নাম হচ্ছে লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় বা রাজপ্রতিনিধি এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নাম হল লর্ড মাউন্টব্যাটেন এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, ইংরেজদের শাসনের সংস্কার। দেখো, ইংরেজরা শুধু কি আমাদেরকে শাসন শোষণই করে গিয়েছে, অত্যাচারী করে গিয়েছে, তাদের কি কোনো অবদান ছিল না? তারা কি ভারত উপমহাদেশে কোনো উন্নয়ন করেনি? তারা কি সামাজিকতা কোনো পরিবর্তন করেনি, সংস্কার করেনি? অবশ্যই করেছে ভাইয়াপুরা। সেই সংস্কারগুলো আমরা খুবই ইম্পর্টেন্ট, সেগুলো মনোযোগ দিয়ে আমরা দেখব। ইংরেজ শাসনের সংস্কার কার্যক্রম প্রথমেই দেখতে পাচ্ছি সংস্কার নাম হচ্ছে লর্ড ক্লাইভ, যিনি কি কি করেছেন দেখো। ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন, দ্বৈত শাসন কায়েম করেছিল, সিরাজউদ্দৌলার সাথে আলীনগর সন্ধি স্বাক্ষর করেন। লর্ড ক্লাইভ কি করেছেন? সিরাজউদ্দৌলার সাথে আলীনগর সন্ধি স্বাক্ষর করেন এবং সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করার ফলে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করেন। কার কাছ থেকে? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। ওকে, এলাহাবাদ চুক্তি। বঙ্গদেশের মানচিত্রকে উপস্থাপন করেন লর্ড ক্লাইভ। বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেলকে সমগ্র এই বাংলার ম্যাপ তৈরি করার নির্দেশ দেন। তাহলে আমাদের ম্যাপকে তৈরি করেছিল ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেল। সো আমরা নামটা কি মনে রাখবো? অবশ্যই ব্রিটিশ ভূগোলবিদ নাম কি? জেমস রেনেল। ওকে, 1779 সালে রেনেল প্রকাশ করেন বেঙ্গল অ্যাটলাস বা বঙ্গদেশের মানচিত্র। রেনেল কি প্রকাশ করেন? বেঙ্গল অ্যাটলাস কিংবা বঙ্গদেশের মানচিত্র, জেমস রেনেল। ওকে, পরবর্তী চলে যাব ইংরেজ শাসনের সংস্কার কার্যক্রম পার্ট 2, লর্ড কর্নওয়ালিস। ওকে, কি করেন? আমেরিকার স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সেনাপতি ছিলেন। জমিদারি প্রথার সূত্রপাত, 10 সালা ভূমি বন্দোবস্ত প্রবর্তন, চিরস্থায়ী বন্দোবস্ত 1793-এ। চিরস্থায়ী বন্দোবস্তে কি বলতে পারবা? জমিদারি প্রথা বিলুপ্ত। ওকে, সূর্যাস্ত আইন প্রবর্তন 1793-এ। সরকারি কর্মচারীদের মধ্যে বিধান চালু করেন যা পরবর্তীতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে প্রচলিত হয়। অর্থাৎ এই যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটি কিন্তু লর্ড কর্নওয়ালিসের মাধ্যমেই পরিচালিত হয়েছিল বা সূচনা হয়েছে। ভারতের সিভিল সার্ভিসের জনক, দেখো ভারতের সিভিল সার্ভিসের জনককে লর্ড কর্নওয়ালিস। ওকে, পরবর্তী চলে যাচ্ছি আমরা উইলিয়াম বেন্টিক। সতীদা প্রথা রহিত আইন করেন 1829-এ। সতীদা প্রথা নিষিদ্ধের জন্য আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন 1835-এ। অর্থাৎ কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতার নাম হচ্ছে লর্ড বেন্টিক, লর্ড উইলিয়াম বেন্টিক। ওকে, লর্ড ম্যাকেলে কর্তৃক শিক্ষানীতি প্রণয়ন হয়। লর্ড ম্যাকেলে 1835 সালে। ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু হয় 1835-এ। ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করা হয়ে থাকে লর্ড বেন্টিকের মাধ্যমে। পরবর্তী দেখছি আমরা সংস্কারের মাধ্যমে কে? লর্ড ডালহৌসি। শর্ত বিলোপ নীতির প্রয়োগ করেন। উপমহাদেশের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেন কে? লর্ড ডালহৌসি। উপমহাদেশের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন। ডাক টিকিট চালু করেন 1854-তে। বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন 1854-তে। বিধবা বিবাহ আইন প্রণয়নে আন্দোলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম আইন পাশ করেন। ওকে, সংস্কার কার্যক্রমের নাম লর্ড ক্যানিকের মাধ্যমে কি কি হয়েছে দেখি আমরা। ভারতবর্ষের প্রথম ভাইসরয় বড়লাট নিযুক্ত হন। সিপাহী বিপ্লবকালীন গভর্নর জেনারেল ছিলেন, ভাইসরয় ছিলেন। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে? লর্ড ক্যানিং। পুলিশ আইন 1861 প্রবর্তনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক পুলিশ ব্যবস্থা চালু করেন। কবে? পুলিশ আইন 1861। এবং মজার বিষয় কি জানো? এই যে পুলিশ আইন 1861, এই আইনটা কিন্তু আমাদের দেশের পুলিশদের উপরও আরোপ করা হয়। ওকে, পরবর্তী যাব লর্ড কার্জনের কি কাজ রয়েছে। বঙ্গভঙ্গর উপস্থাপনা নেন বা উদ্যোগ নেন 1905-এ। কলকাতায় ভারতের বৃহত্তম ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ভারতের বৃহত্তম লাইব্রেরির নাম কি? ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। তার শাসনামলকে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। লর্ড কার্জনের শাসনামলকে ব্রিটিশ ভারতের সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ উনি উন্নয়ন করেছিলেন। আচ্ছা, পরবর্তী লর্ড হার্ডিংস। বঙ্গভঙ্গ রোধের সুপারিশ করেন 1911 সালে লর্ড হার্ডিংস। পরবর্তী কলকাতা হতে দিল্লিতে রাজধানী স্থাপন করেন।
ঢাবি প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠন করে 1912 সালে। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে আসে 1911 সালে। ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ঐতিহাসিক দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রোধের ঘোষণা করেন এবং ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় বঙ্গভঙ্গ রোধের মাধ্যমে 1911-তে। পরবর্তী দেখছি লর্ড মাউন্টব্যাটেন, যিনি কিনা ভারতের সর্বশেষ ভাইসরয়। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় এবং তার সময় ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয়। ভারত সৃষ্টি হয় 15ই আগস্ট, ভারত পাকিস্তান সৃষ্টি হয় 14ই আগস্ট। ঠিক আছে, পরবর্তী যাব আমরা। ইংরেজ শাসনের প্রভাব, দ্বৈত শাসন জিনিসটা কি? দ্বৈত শাসন বলতে বোঝায় কর উত্তোলনের দায়িত্ব থাকবে দেশীয় কর্মচারীদের উপর আর মূল শাসন ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে, অর্থাৎ কেন্দ্রের হাতে একটা থাকবে, প্রদেশের হাতে একটা থাকবে। ঠিক আছে, প্রবর্তন করবেন লর্ড ক্লাইভ 1765-তে, বিলোপ করেন ওয়ারিং হেস্টিং 1772-এ। ফলাফল ছিল কি? 76-এর মনন্তর, অর্থাৎ 1770 সালে যে দুর্ভিক্ষটা হয় যেটির নাম হচ্ছে 76-এর মনন্তর। ওকে, পরবর্তীতে যাব আমরা 76-এর মনন্তর সম্পর্কে বিস্তারিত জানতে। 76-এর মনন্তর হয় বাংলা 1176, ইংরেজি 1770-এ। মনন্তরকালীন গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার। দুর্ভিক্ষের সময় দিল্লি সম্রাট ছিলেন শাহ আলম। 76-এর মনন্তরে মারা যায় বাংলার 1/3 অর্থাৎ 1 কোটি মানুষ। 1 কোটি মানুষ এই দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেন খাদ্যের অভাবে। ঠিক আছে, পরবর্তী চলে যাব চিরস্থায়ী বন্দোবস্ত। এটি করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। উদ্দেশ্য ছিল স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন। চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম হলো সূর্যাস্ত আইন। অপর নাম কি? সূর্যাস্ত আইন। ওকে, পরবর্তী যাচ্ছি আমরা। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। ওকে, ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? প্রথম শিক্ষা কমিশনের নাম হলো ম্যাকলে শিক্ষা কমিশন। প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ম্যাকলে শিক্ষা কমিশন। ওকে, ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কবে? 1858 সালে, ভারতের ইস্টে 100 বছর পর, রাইট? ভারত ঢাকায় 1858-তে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থানের নাম হচ্ছে স্থানের নাম বাহাদুর শাহ পার্ক। অনেকে আশা করি তোমরা গিয়েছো অলরেডি এই পার্কে। এটি হলো 1857 সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান। ওকে, পরবর্তী যাচ্ছি। ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবস্থান হয় কবে? সেম প্রশ্ন ভাইয়া, পুরা দেখো রিপিট হচ্ছে কিন্তু। ঠিক আছে, 2, 4 রিপিট হচ্ছে না? অবশ্যই রিপিট হচ্ছে। দেখো 6-7 সালে রিউতে আসছিল, আবার 15-16 সালেও কিন্তু আসছে। তাহলে এই বিষয়টা রিপিটেশন জিনিসটা, এইটা কিন্তু জন্যই আমি তোমাদের কাছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান 3টারই বিগত বছরের ভর্তি পরীক্ষা যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো বারবার তোমাদের কাছে আমরা উপস্থাপন করব। ঠিক আছে, এগুলো কিন্তু অবহেলার পাত্র না। জমিদার প্রথা বিলুপ্ত করা হয় কবে? জমিদার প্রথা বিলুপ্ত হয় 1950 সালে। ব্রিটিশ শাসন আমলে কত সালে বা কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? কোন সালে ভাইয়া? 1905 সালে। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে? লর্ড বেন্টিক। কে পাশ করেন? লর্ড বেন্টিক। ওকে, ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজি প্রবর্তন করা হয় কবে? 1835 সালে, ফরাসিকে সরিয়ে। ঠিক আছে, পরবর্তী যাব। বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন। ইংরেজ শাসনক্রমে এদেশের সমাজ বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হতে থাকে এবং ইংরেজদের শোষণ পীড়নের কারণে ধীরে ধীরে এদেশের মানুষের অধিকারের সচেতন হয়ে নানা আন্দোলন এবং সংগ্রাম শুরু করে। ইংরেজদের বিরুদ্ধে উল্লেখযোগ্য আন্দোলন বা সংগ্রামগুলো কি কি দেখি আমরা। ফকির আন্দোলন, আলিগড় আন্দোলন, তিতুমিরের আন্দোলন, ফরাজি আন্দোলন, আচ্ছা লাল বাঁশের কেল্লা যেটা করা হয়, দুদুমিয়ার আন্দোলন, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। ওকে, আচ্ছা পরবর্তী দেখব। ফকির আন্দোলনে চলে যাই আমরা। বাংলায় ফকির সন্ন্যাসীদের আন্দোলন ছিল কোম্পানির শাসনের বিরুদ্ধে। বাংলার ফকির সন্ন্যাসীদের প্রধান নেতা ছিলেন কে? ফকির মজনু শাহ। সন্ন্যাসীদের মধ্যে উল্লেখযোগ্য নেতা ছিলেন ভবানী পাঠক। ফকির সন্ন্যাসীদের দমন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন ওয়ারেং হেস্টিংস। বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন কে? ওয়ারেং হেস্টিংস। ফকির সন্ন্যাসীরা ঢাকায় কোম্পানির ফ্যাক্টরি আক্রমণ করেন 1763 সালে। ফকির মজনু শাহ মৃত্যুবরণ করেন 1787 সালে এবং ফকিররা চূড়ান্তভাবে পরাজিত হয় 1800 সালে। ঠিক আছে, অর্থাৎ তাদের যে আন্দোলন ছিল চূড়ান্তভাবে প্রচারিত হয় কবে? 1800 সালে। তিতুমিরের আন্দোলন আমরা লক্ষ্য করব। তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায়। নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংস হয় 1831 সালে। কবে? 1831 সালে। বাঁশের কেল্লা ধ্বংস করেন লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট। ওকে, প্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন তিতুমির। প্রথম শহীদ হন কে? অস্ত্র ধারণ করে তিতুমির, নামটা মনে রাখবো অবশ্যই। তিতুমির শাহাদাত বরণ করেন 1831 সালে। তিতুমিরের প্রধান সহকারী ছিলেন গোলাম মাসুম। বাঁশের কেল্লা নির্মিত হয় গোলাম মাসুমেরই পরিকল্পনায়, সেটি নারিকেল বাড়িয়ায় তৈরি হয়। পরবর্তী চলে যাচ্ছি। ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ বা জন্মগ্রহণ করার কোথায়? ফরিদপুর জেলা। আমাদের বাংলাদেশের ফরিদপুর জেলায় এনার জন্ম। ফরজ কাজ মেনে চলার জন্য মুসলমানদেরকে আহ্বান করেন কে? হাজী শরীয়তুল্লাহ।
ফরাজি আন্দোলনের একটি ধর্মীয় সংস্কার আন্দোলন। ফরাজি আন্দোলন কি ছিল? একটি ধর্মীয় সংস্কার আন্দোলন। কেমন? পরবর্তী দেখছি আমরা নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ সংগঠিত হয় 1859 থেকে 1862 সাল পর্যন্ত, অবসান ঘটে 1862-তে। নীল কমিশন গঠিত হয় 1861 সালে। বাংলায় নীল চাষ অব্যাহত থেকে প্রায় 100 বছর, এবং এই অত্যাচার যে তারা পেত এই নীল চাষ করতে গিয়ে শ্রমিকগুলো বা কৃষকরা, যার বিনিময়ে কিন্তু এই আন্দোলন হয় নীল বিদ্রোহ রূপে। নীল বিদ্রোহের নেতৃত্ব দেন রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। নীলকরদের অত্যাচারের কাহিনী অবলম্বনে নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। এই নীলদর্পণ নাটকটা কিন্তু নীল চাষের অত্যাচারের উপর নির্মাণ করা, ঠিক আছে। নীলদর্পণের নাটকটি অনুবাদ করেন মাইকেল মধুসূদনের পৃষ্ঠপোষকতায় ইংরেজ পাদ্রী বেভারেজ। ইংরেজ অনুবাদনের নাম দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর বাই নেটিভ। দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর বাই নেটিভ। নীল বিদ্রোহের সাথে জড়িত পত্রিকা হিন্দু পেট্রিয়ট বা ইন্ডিয়ান ফিল্ড। ইংল্যান্ডের শিল্প বিপ্লব গঠিত হয় 18 শতকের শেষের দিকে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব গঠিত হয় 18 শতকের শেষের দিকে। আমরা কিছু দেখতে পাচ্ছি দীনবন্ধু মিত্র, যিনি লিখেছিলেন নীল দর্পণ নাটকটি। ঝিনাইদহের মহেশপুরে অবস্থিত পরিত্যক্ত নীলকুঠি বা নীলগাছ ঝিনাইদহে রয়েছে, কুষ্টিয়ার পাশে ঝিনাইদহ জেলা, সেখানে এগুলো রয়েছে। ওকে, পরবর্তী যাব। স্মৃতি বিজড়িত বাহাদুর শাহ পার্ক। স্মৃতি বিজড়িত বাহাদুর শাহ পার্ক লক্ষ্যকুঠি সিপাহী বিদ্রোহের সময় 18 শতকের শেষে আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল এখানে। স্থানীয়রা বিলিয়ার্ডের গোল বল দেখে এখানকার নামকরণ করে আন্ডাঘর, বা যা পরবর্তীতে আন্টাঘর নামে পরিচিত হয়। অর্থাৎ গোল বল তারা খেলতো, এটা দিয়ে আন্ডাঘর, পরবর্তীতে আন্টাঘর নামে পরিচিত হয়। 1858 সালে রানী ভিক্টোরিয়া ক্ষমতা গ্রহণের ঘোষণা এই পার্কে করা হয় বলে নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালে বিদ্রোহের 100 বছর পূর্তিতে নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। ওকে, বাহাদুর শাহ পার্ক করে 1957 সালে নামকরণ করা হয়, যেটি কিনা বর্তমানেও আছে, আমরা দেখতে পাই এই যে বাহাদুর শাহ পার্ক, ঠিক আছে। ওকে, সদরঘাটের পাশে। সিপাহী বিদ্রোহতে চলে যাব আমরা। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় 1857 সালে। ইংরেজদের বিরুদ্ধে সারা ভারতের স্বাধীনতার জন্য প্রথম বিদ্রোহের নাম কি? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ প্রথমে শুরু হয় বঙ্গদেশের দমদমে এবং ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহ সমর্থন করার ক্ষমতাচ্যুত হন দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে, এবং দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেয় ব্রিটিশ সেনানায়ক মেজর হাডসন। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া বলা হতো কাকে? ভারত শাসনের ব্রিটিশ প্রতিনিধিকে। ভারত শাসনের ব্রিটিশ প্রতিনিধিকে কি বলা হতো? সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ওকে, উপমহাদেশে কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 সালে। ব্রিটিশ সরকার সরাসরিভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন 1858-তে। ঢাকায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন সিপাহী রজব আলী। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। দেখো, সিপাহী বিদ্রোহ যখন কথাটা চলে আসে তখন কিন্তু মঙ্গল পাণ্ডের কথাটা বা নামটা কিন্তু আপনি চলে আসে, কারণ উনি হলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ, ঠিক আছে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। কিছু এমসিকিউ রয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ আমরা দেখলাম। তেভাগা আন্দোলনের নেত্রীর নাম কি ছিল? ইলা মিত্র। দেখো, দিনাজপুরে যাদের বাসা বা যারা কিনা দিনাজপুর ঘুরতে গিয়েছো, যখন তোমরা কান্তজি মন্দিরে যাবা তখন কিন্তু সেখানে তেভাগা চত্বর রয়েছে একটা, যেখানে কিনা এই তেভাগা আন্দোলন ইলা মিত্রের ছবি বা তার অবদানটা ওই উল্লেখ করা রয়েছে, এবং সেখানে সাঁওতাল বিদ্রোহেরও একটা বিষয়, দুজনের কানু এবং শানু, তাদের হচ্ছে দুজনের নামটা ভুল হতে পারে, সরি, বা সাঁওতাল বিদ্রোহের হচ্ছে কি ছবি সেখানে দেওয়া রয়েছে, একটা ভাস্কর্য, ঠিক আছে। তো তোমরা এখানে দেখবো অবশ্যই। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন কোন আন্দোলনে? ব্রিটিশ বিরোধী আন্দোলনে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কি ছিল? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থানের নাম কি? বাহাদুর শাহ পার্ক। ওকে, পরবর্তী যাচ্ছি আমরা। বাংলায় সমাজ, শিক্ষা, সংস্কার ও সংস্কারক কিগুলো ছিল? দেখো, রাজা রামমোহন রায় তিনি কি করেছেন? ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত। ভারতবর্ষের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। হিন্দু কলেজে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা করে 1815 সালে। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করে 1822-এ। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতার নাম হলো রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ। সতীদাহ প্রথা উচ্ছেদ করেন 1829 সালে। আত্মীয় সভা গঠন 1815-তে। সতীদাহ প্রথার অযৌক্তিকতা নিয়ে গ্রন্থ রচনা করেন গোস্বামীর সহিত বিচার এবং প্রবর্তক নিবর্তকদের সংবাদ। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর কর্তৃক রাজা উপাধি গ্রহণ করেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর উনাকে রাজা উপাধিটা দিয়েছিলেন 1830 সালে। পরবর্তী দেখি আমাদের একজন বিশাল ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন 1856-তে, এবং আমরা যতদূর জানি ওরা নিজের কোন পুত্রকে, নিজের ছেলেকে একজন বিধবার সাথে বিবাহ দিয়েছিল। বাল্য বিবাহ, বহু বিবাহ প্রথা রোধ। ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত ছিলেন তিনি 1849 সালে। সংস্কৃত কলেজের অধ্যক্ষ তিনি ছিলেন 1851-তে।
বিদ্যাসাগর উপাধি লাভ করেন সংস্কৃত কলেজ থেকেই 20 বছর বয়সে, ঠিক আছে। অর্থাৎ তিনি প্রচুর উনি জ্ঞানী ছিলেন, এই জন্যই বিদ্যাসাগর নাম তাকে দেওয়া হয়। পরবর্তী দেখি নবাব আব্দুল লতিফ, মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা 1863 সালে করেছেন নবাব আব্দুল লতিফ। মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন নবাব আব্দুল লতিফ। বাংলার সৈয়দ আহমদ বলা হতো কাকে? নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়। পরবর্তী একে ফজলুল হক, বাংলার বাঘ, শেরে বাংলা একে ফজলুল হক। ওনার অবদান কি কি? কৃষক প্রজা পার্টি গঠন করেন 1936-এ, বঙ্গীয় কৃষি খাত প্রণয়ন করেন 1938 সালে, ঋণ সালিসি আইন প্রণয়ন, অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন 1938 সালে, লাহোর প্রস্তাব উত্থাপন 1940-এ, ইডেন গার্লস কলেজ প্রতিষ্ঠা করেন কবে? প্রতিষ্ঠাতার নামও হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। কৃষক প্রজা পার্টি যেটা উনি রাজনৈতিক দল ছিল, অন্য নাম হচ্ছে কি? প্রজা পার্টি, কৃষক শ্রমিক পার্টি। প্রতীক ছিল হুক্কা, স্লোগান ডাল ভাত। 1937 সালে নির্বাচনের স্লোগান ছিল লাঙল যার জমি তার ঘাম যার দাম তার, লাঙল যার জমি তার ঘাম যার দাম তার। অনেক সুন্দর একটা স্লোগান, কৃষকদের হয়েই তিনি লড়াই করতেন। 1937 সালে ফজলুল হকের নির্বাচনী এলাকা ছিল কি? পটুয়াখালী। 1937 সালে নির্বাচনী এলাকা তার কি ছিল? পটুয়াখালী ছিল, ঠিক আছে। পরবর্তী চলে যাব আমরা, কিছু এমসিকিউ রয়েছে। মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতাকে? নবাব আব্দুল লতিফ। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কে ছিলেন? মাত্রই বললাম আমরা, রাজা রামমোহন রায়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন কে? বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ম্যাকলে। কে প্রতিষ্ঠা করেন প্রবর্তন? লর্ড ম্যাকলে। ওকে, পরবর্তী যাব আমরা, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর্যায়। উপমহাদেশে কোম্পানি শাসনের অবসান হলে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া সরাসরি ভারতীয়দের শাসনভার হাতে তুলে নেয়। পরবর্তীতে যে ঘটনাগুলি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা বিশেষ গুরুত্ব বহন করে সেগুলো কি কি ভাবে দেখো। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা 1865-তে, প্রথম রাজনৈতিক দল। বঙ্গভঙ্গ করা 1905-এ, যার মাধ্যমে একটা প্রভাব সৃষ্টি হয়। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906-এ, যার মাধ্যমে মুসলমানদের অধিকার নিশ্চিত করা হয়, রাজনৈতিক অধিকার থেকে শুরু করে সকল প্রকার অধিকার। স্বদেশী আন্দোলনে 1908 সালে, বঙ্গভঙ্গ রোধ হয় 1911-তে, লখনৌ চুক্তি হয় 1916-তে, খিলাফত আন্দোলন 1919-এ, ভারত শাসন আইন পাশ করা একবার 1919-এ, অসহযোগ আন্দোলনের ডাক দেয় 1920 সালে, স্বরাজ পার্টি 1922-এ, বেঙ্গল প্যাক 1923, ভারত শাসন আইন 1935, প্রাদেশিক নির্বাচন করা হয় 1937-এ, দ্বিজাতি তত্ত্ব 1939-এ দেওয়া হয়, ট্রু নেশনস থিওরি, লাহোর প্রস্তাব 1940-এ দেওয়া হয়, ক্রিপস মিশন 1942-এ, ভারত ছাড়ো আন্দোলন 1942, তেভাগা আন্দোলন 1946-এ, মন্ত্রী মিশন পরিকল্পনা 1946, এবং কলকাতার দাঙ্গা যেটি হয় 1946 সালে হয়ে থাকে। বঙ্গভঙ্গ সম্পর্কে এবার আমরা একটু জানবো। ওকে, সো বঙ্গভঙ্গ কার্যকর করা হয় 1905 সালে। বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের ফলে স্বার্থ সংরক্ষণ করাতে হয় মুসলমানদের, কারণ বঙ্গভঙ্গ হলে মুসলমানদের একটা ভালো স্বার্থ হতো, রাজনৈতিক অধিকার থেকে শুরু করে বিভিন্ন রকম অধিকার তাদের আদায় হতে পারত। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের রাজধানী ছিল ঢাকায়। রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা হয় বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। রাখি বন্ধনের সূচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের বাংলার যে জাতীয় সঙ্গীতটি রয়েছে এটি রচিতা কে করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। বঙ্গভঙ্গের ফলে হিন্দুরা অসন্তুষ্ট হয়ে যে আন্দোলন শুরু, তার নাম হলো স্বদেশী আন্দোলন। দেখো, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যখন কিনা বঙ্গভঙ্গ হয়ে পূর্ব বাংলা ও আসাম নিয়ে আলাদা একটা দেশ গঠন করার কথা ছিল বা প্রদেশ গঠন করার কথা ছিল, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই দুঃখেই বেদনায় এই গানটি রচিতা করেছিল যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমাদের জাতীয় সঙ্গীতটা যেটা, ঠিক আছে। ওকে, বাংলা এই পর্যন্ত বিভক্ত হয় কয়বার? 2 বার। বঙ্গভঙ্গের ফলে 1905 সালে, ভারত বিভাগের ফলে 1947-এ। ভাই খুবই ইম্পর্টেন্ট এটা এমসিকিউ এর জন্য, খুবই ইম্পর্টেন্ট এটা, কিন্তু একদম তোমরা মাথায় রাখবা যে বাংলা এই পর্যন্ত ভাগ হয়েছে কয়বার? 2 বার। একবার বঙ্গভঙ্গ, একবার হয়েছে কি 47-এ ভারতবর্ষ বিভাগের ফলে। ওকে, পরবর্তী চলে যাব আমরা, স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের সাথে কারা জড়িত দেখো? ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। স্বদেশী আন্দোলনের মূল কথা ছিল বিদেশি পণ্য বর্জন, দেশি পণ্যের ব্যবহার। স্বদেশী আন্দোলন গড়ে ওঠে 1905 সালে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে। স্বদেশী আন্দোলনের মুখ্য প্রবক্তাগণ ছিলেন কারা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। বরিশালের যে কবি স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তার নাম হলো চারণ কবি মুকুন্দ দাস। বাংলার গ্রামে গ্রামে ঘুরে পরনা রেশমি চুড়ি বঙ্গনারী গান গিয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ প্রতিষ্ঠা করেন কি? কবি মুকুন্দ দাস। পরনা রেশমি চুড়ি ও গো বঙ্গনারী, রাইট। এই জিনিসটা তারা নানান রকম ভাবে প্রচার প্রচারণা করে বা নানান রকম আন্দোলন করে, তারা কি? স্বদেশী আন্দোলন, অর্থাৎ বিদেশি পণ্য বর্জন, দেশি পণ্য গ্রহণ, এই ব্যাপারে তারা আন্দোলন করে থাকে।
নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906 সালে এটি কেন প্রতিষ্ঠা করা হয়? প্রতিষ্ঠা করার অন্যতম উদ্দেশ্য হলো এই যে পূর্ববঙ্গের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল, অর্থাৎ মুসলিম লীগের প্রতিষ্ঠা ছিলেন কিন্তু নবাব সলিমুল্লাহ। এইটার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে মুসলমানদের যাতে তাদের অধিকার, তাদের যে সুবিধা অসুবিধা এগুলোকে তাদের দেখা হয় ভালো মতো। কারণ কংগ্রেস যেটা ছিল এটা কিন্তু হিন্দুদেরই অবস্থা খালি পর্যবেক্ষণ করতো বা পর্যালোচনা করতো, মুসলমানরা সেই ক্ষেত্রে বঞ্চিত হতো, বঞ্চনার শিকার হতো। এই কারণেই মুসলিম লীগের প্রতিষ্ঠা করা হয়। মুসলিম লীগের প্রকৃত নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় ঢাকার শাহবাগে 1906 সালে। মুসলিম লীগের প্রথম অধিবেশন হয় ঢাকায়। মুসলিম লীগের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন নবাব ভিকারুল মুলুক। মুসলিম লীগের বড় সম্মেলন অনুষ্ঠিত হয় 1912 সালে। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন 1913 সালে এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি করা হয় মুসলিম লীগের লাহোর অধিবেশনে। ঠিক আছে, ওকে। পরবর্তী যাব বঙ্গভঙ্গ রোধ, যেটা 1905 সালে বঙ্গভঙ্গ করার লর্ড কার্জন প্ল্যানিং করে। সেটা রোধ হয় কি কার মাধ্যমে? লর্ড হার্ডিংসের মাধ্যমে। কততে? 1911 সালে। বঙ্গভঙ্গ রোধকালীন ব্রিটিশ রাজা ছিলেন পঞ্চম জর্জ এবং বঙ্গভঙ্গ রোধের প্রেক্ষিতে খুশি হন কারা? হিন্দুরা। এই কারণে মুসলমানদেরকে খুশি করার জন্য নাথান কমিশন গঠন করেন 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, যার ফলে 1921 সালে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বঙ্গভঙ্গ রোধের ক্ষেত্রে প্রেক্ষিতে অসন্তুষ্ট হয় কারা? মুসলমানেরা কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক আছে, বঙ্গভঙ্গ রোধের প্রেক্ষিতে মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্য ঘোষণা দেওয়া হয় কি? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, তোমাদেরকে মাত্র আমি বললাম। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন করা হয় তার নাম হলো নাথান কমিশন 1912 সালে। অলরাইট, নাথান কমিশন গঠনের সাথে জড়িত ছিল কারা? লর্ড হার্ডিংস। ওকে, নাথান কমিশন গঠিত হয় 1912-তে। ওকে, দেখছো একটা জিনিস লক্ষ্য করে তোমাদেরকে একটু বলি পড়াটাতে পজ করে, সেটা হচ্ছে যে ইতিহাস বিষয়টা এমন একটা বিষয়ের সাথে সম্পর্কিত বা রিলেটেড একটা টপিক যদি তুমি পড়ো বা মাথায় রাখো তবে কিন্তু তোমার বিস্তারিত কিন্তু পড়া হয়ে যাচ্ছে। বারবার করে একটা বিষয় তখন তোমার চোখের সামনে আসবে যে আমি জানি। ওকে, যেমন তোমাদেরকে আমি বললাম যে বঙ্গভঙ্গ রোধ করার পর অসন্তুষ্ট মুসলমানদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 1912 সালে নাথান কমিশন গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। কে করেন? লর্ড হার্ডিংস। এই জিনিসটা কিন্তু আমরা পরপর এক লাইন করে পাচ্ছি, বাট আমরা একসাথে যখন বিষয়টাকে মনে রাখবো, অর্থাৎ সম্পর্কিত সব বিষয়গুলোকে যখন আমরা মনে রাখবো তখন আমাদের জন্য খুবই বেটার হবে এবং দিস ইজ দ্য ওয়ে অফ প্রোডাকশন। ওকে, সো প্রোডাক্টিভ ওয়েতেই কিন্তু আমাদের সব কিছু মেনে চলতে হবে। নেক্সট টপিকে আমরা একটু যাই। ভারত শাসন আইন 1909 সালে ভারত শাসন আইনের পর থেকে মুসলিম লীগ ও কংগ্রেস দায়িত্বশীল শাসনের কায়েমের উপর জোরালো দাবি জানায়। ফলে 1919 সালে মন্টেস্কু চেমসফোর্ড ভারত শাসন সংস্কার আইন প্রণয়ন করে এবং এই আইনের প্রধান বৈশিষ্ট্য কি? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সৃষ্টি, প্রাদেশিক স্বায়ত্তশাসন, যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন, পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা। ভারত শাসন আইন 1935। দেখো 1919 সালে ভারত শাসন আইনে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য 1935 সালে ভারতের শাসন আইন প্রণয়ন করা হয় এবং এই আইনে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো ছিল: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রবর্তনের পরিকল্পনা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা, নতুন প্রদেশ সৃষ্টি, মায়ানমারকে ভারতবর্ষ হতে পৃথকীকরণ করা। পরবর্তী চলে আসছে দ্বিজাতি তত্ত্ব। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু মুসলমানদেরকে আলাদা জাতিসত্তা হিসেবে ঘোষণা করে হিন্দু মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের একটা প্রস্তাব আনেন, তাই হলো দ্বিজাতি তত্ত্ব। এর প্রস্তাবটার নামই হলো কি? দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ টু নেশনস থিওরি। অর্থাৎ তুমি হিন্দু, আমি মুসলিম, তুমি আলাদা রাষ্ট্রে থাকবা, আমি আলাদা রাষ্ট্রে থাকবো, এরকম একটা ভাবমূর্তি প্রকাশ পেয়েছিল সেই দ্বিজাতি তত্ত্বতে। প্রবক্তাকে ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। ঘোষণা করা হয় 1939 সালে। মূল কথা ছিল হিন্দু মুসলমান আলাদা জাতিসত্তা। এই দেখছো, এই জিনিসটা আমি তোমাদেরকে ভালো মতো বুঝাইলাম। এই যে একটা কংক্রিট একটা লাইন, অনুধাবনমূলক একটা লাইন, এই অনুধাবনমূলক লাইনটাকে তোমাদেরকে আমি সহজে বিশ্লেষণ করে দিলাম। ঠিক আছে, পরবর্তীতে আমরা যাচ্ছি লাহোর প্রস্তাব। 1940 সালে 23 মার্চ মুসলিম লীগের এক বিশেষ অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটি উপস্থাপন করেন বাংলার কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক। এই প্রস্তাবে ভারতের পূর্বাঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলের যেসব স্থানে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেসব অঞ্চলে মুসলমানদের জন্য স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র গ্রহণের বা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা করা হয় 1940 সালের 23 মার্চে। ঘোষণা করেন একে ফজলুল হক। লাহোর প্রস্তাব অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। স্বতন্ত্র বাংলাদেশের বীজ লুকিয়ে ছিল এই লাহোর প্রস্তাবে। আমরা সকলেই জানি যে এই লাহোর প্রস্তাবে একটা কথা বলা হয়েছিল, সেটা কি? স্টেটস, যে একাধিক রাষ্ট্র গঠন হবে। কিন্তু পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বলেন যে না, বানান ভুলের কারণে এখানে কিন্তু কোনো এস ছিল না উনার মতে। উনি বলেছিলেন শুধুমাত্র স্টেট বলেছিলেন, যে একটাই রাষ্ট্র হবে পাকিস্তান রাষ্ট্র মুসলমানদের জন্য। বাট উনি স্পষ্ট করে বারবার একই কথাই বলেছিলেন, স্টেটস স্টেটস স্টেটস। ওকে,
তো এই জিনিসটার জন্যেই বলা হয় যে ওই লাহোর প্রস্তাবটাতেই স্বাধীন বাংলাদেশের বীজটা কি ছিল, লুকায়িত ছিল। ওকে, সো পরবর্তীতে যাব আমরা তেভাগা আন্দোলন। কৃষি নির্ভর ভারতবর্ষে বেশিরভাগই ছিল কৃষক ভূমিহীন, অর্থাৎ তারা অন্যের জমিতে তারা কি করত, মজুরি দিত, অর্থাৎ অন্যের জমিতে তারা শ্রম দিত, যার ফলে তারা জমিদারদের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করত। চাষাবাদ শেষে উৎপন্ন ফসলের 3/2 ভাগে দিতে হতো জমির মালিক জমিদারকে, আর 1 ভাগ পেত বর্গা চাষি। এরই প্রেক্ষিতে 1946 থেকে 47 মোট উৎপাদন ফসলের 3/2 ভাগ পাবে চাষি এবং 1 ভাগ পাবে জমির মালিক। এই দাবি থেকেই আন্দোলনের নাম হয়ে ওঠে তেভাগা আন্দোলন। দেখো যে 3টা ভাগ করা হয়েছে, বুঝছো? তো এই যে তেভাগা আন্দোলনের তাহলে উৎসটা বা এই নামের পিছনের প্রেক্ষাপট পটভূমিটা কি আমরা বুঝতে পারলাম যে 3টা ভাগ আগে করা হয়তো 2 ভাগ দেওয়া হয়তো কাকে, 2 ভাগ দেওয়া হয়তো জমিদারকে, 1 ভাগ দেওয়া হয়তো চাষিকে। বর্তমানে পরে আন্দোলন করে 46-47 2 ভাগ পাবে কৃষকরা, 1 ভাগ পাবে জমিদাররা। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ এবং ইলা মিত্র, অর্থাৎ দিনাজপুর অঞ্চলেরই 2 জন ব্যক্তি। হাজী মোহাম্মদ দানেশ নামে তো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাছাড়া ইলা মিত্র। ঠিক আছে, তেভাগা শব্দের আবেদনিক অর্থ হলো ফসলের 3 অংশ। তেভাগা আন্দোলনের অন্য নাম নাচল বিদ্রোহ বা নাচলের কৃষক আন্দোলন। আন্দোলনে অংশ নেয় জমির বর্গা চাষিরা। তেভাগা আন্দোলনের জনক বলা হয় হাজী মোহাম্মদ দানেশকে। আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের নাচলের কৃষকদের নেতৃত্ব ছিলেন কৃষক নেত্রী ইলা মিত্র। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নারাই, রচয়িতা শওকত আলী। ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের রচিত উপন্যাস কাঁটাতারের প্রজাপতি। সেলিনা হোসেনের রচিত উপন্যাসের নাম কি? কাঁটাতারের প্রজাপতি। কাকে উল্লেখ করে? ইলা মিত্রকে। ঠিক আছে, সো এই যে এখানে আমরা ইম্পর্টেন্ট দুটি ইনফরমেশন পেলাম, কিন্তু এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, কারণ কি আসবে ভাইয়া আমরা কিন্তু জানি না, বাট আমরা অনুমান করতে পারি, আমরা গেস করে অনুমান করে বিষয়গুলো পর্যন্ত পৌঁছাতে পারি, পড়তে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তীতে যাচ্ছি আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। দেখো আমাদের পড়াগুলোতে আমরা পড়লাম এতক্ষণ, সেগুলো এমসিকিউ দেখবো। মাস্টারদা সুরিত সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তার নাম কি? স্বদেশী আন্দোলন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। 1905-এ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম কি ছিল? শেরে বাংলা একে ফজলুল হক। ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা? আমরা একটু আগেও দেখেছি, এটা 1905 সালে। ওকে, পরবর্তী দেখি, লর্ড কার্জন কবে কার্জন হল প্রতিষ্ঠা করেন? 1906 সালে। কত সালে? 1906 সালে কার্জন হল প্রতিষ্ঠা করেন। ওকে, 1947-এ সীমানা কমিশন যে নামে পরিচিত, সেই সীমানা কমিশন নাম কি? র্যাডক্লিফ কমিশন। রাইট, র্যাডক্লিফ কমিশন সীমানায় পরিচিত। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফায় কি ছিল? প্রথম দফায় ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন? বলতে পারবা? নোয়াখালীতে। এবং নোয়াখালী জেলাতে গিয়েই ওনার যে একটা প্রিয় ছাগল ছিল, সেই ছাগলটা কি হয়? চুরি হয়ে যায়। ঠিক আছে, সো আমাদের এই পর্যন্তই আলোচনা ছিল আজকে। আমাদের এই ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং আজকের যে বিষয়গুলো আমরা দেখলাম, অর্থাৎ ব্রিটিশদের যে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনটা বা ব্রিটিশের যে একটা শাসন আমল যদি আমি বলি, যে বিভিন্ন ইংরেজের জাতিদেরকে তারা দমন করে পিছনে ফেলে দিয়ে তারা নিজেরা একটা যে অবস্থান দৃঢ় করতে পেরেছে, শক্ত করতে পেরেছে ভারত উপমহাদেশে, এই সব কারণকে উল্লেখ করেও কিন্তু বলা যেতে পারে যে ইংরেজরা এই দেশে 200 বছর শাসনের কেন উপযোগী ছিল। ঠিক আছে, তো আমরা তাদের শাসনটা কিন্তু স্পষ্ট দেখলাম। আচ্ছা, তো আমাদের এখন আরেকটি টপিক রয়েছে, আমরা শুরুতে দেখেছিলাম, সেটার নাম হচ্ছে কি? স্নায়ুযুদ্ধ। মনে আছে কি ভাইয়া? একদম শুরুতে দেখেছিলাম, ঠিক না? একদম শুরুতে দেখেছিলাম, তার নাম কি? স্নায়ুযুদ্ধ। ওকে, সো আমরা একটা পেজ নিয়েছি, সো এটার নাম আমরা দিয়েছি কি? যে স্নায়ু যুদ্ধ। ওকে, সো এই স্নায়ুযুদ্ধ বিষয় নিয়ে আমি বেশি কিছু আলোচনা করব না, জাস্ট তোমাদের একটা হিন্টস দিব, কিছু একটা আইডিয়া দেবো, যেটা তোমাদের অ্যাডমিশনের যতটুকু প্রয়োজন। ঠিক আছে, সো স্নায়ুযুদ্ধের অপর নাম কি বলো দেখি? অপর নাম হচ্ছে কোল্ড ওয়ার। অপর নাম কি ভাইয়া? কোল্ড ওয়ার। এই স্নায়ুযুদ্ধ বিষয়টা যেটা রয়েছে, এই বিষয়টা আমরা দেখব এখন যে আসলে কি। যুদ্ধ মানে তো রক্ত, অস্ত্র শস্ত্র, মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, তাই না? আসলে কিন্তু এমন না। স্নায়ুযুদ্ধ বলতে যে যুদ্ধটাকে বোঝায়, সেই যুদ্ধটা হচ্ছে রক্তপাতবিহীন একটা যুদ্ধ। কি বলেছি ভাই? আবার বলো দেখি। রক্তপাতহীন
বা রক্তপাতবিহীন একটা যুদ্ধ যাকে বলা হচ্ছে স্নায়ুযুদ্ধ। এখন বলতে পারো ভাইয়া আসলে স্নায়ুযুদ্ধ লাগে কার মধ্যে, কোন কোন দেশের মধ্যে, মানুষের মধ্যে, এটা কার মধ্যে? অবশ্যই দেশের মধ্যে। সেটা কি দেখো, সেটা হচ্ছে দুইটা কারণে স্নায়ুযুদ্ধ লেগে থাকে। কোনটা কয়টা কারণে ভাইয়া? দুইটা কারণে। একটা হচ্ছে আদর্শগত কারণে, দুই হচ্ছে অর্থনৈতিক কারণে। দুই কি বললাম? অর্থনৈতিক কারণে। দেখো তোমাদেরকে এই দুইটা কারণ আমি একটা উদাহরণের মাধ্যমে বলবো। সেটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইটা দেশের মধ্যে খুব বড় সড়ো দেখে স্নায়ুযুদ্ধ শুরু হয়। তার নাম হচ্ছে কি, একটা হলো আমেরিকা এবং অপরটির নাম হলো রাশিয়া। রাশিয়া বলা আমার ঠিক হবে না, তখনকার সময় ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। কি ছিল ভাইয়া? সোভিয়েত ইউনিয়ন। ওকে, সো এই সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে একটা স্নায়ুযুদ্ধ হয়। তো এই যে স্নায়ুযুদ্ধটা হয়, পরবর্তীতে আমেরিকার সাথে বাকি পুরো বিশ্বের সবাই যুক্ত হয়ে থাকে। এই কারণে পরবর্তীতে যুদ্ধটার নামকরণ করা হয়। সেই নামকরণটা হয় এরকম যে দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেস্ট অফ ওয়ার্ল্ড যদি আমি বলি, ভার্সেস সোভিয়েত ইউনিয়ন। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভার্সেস সোভিয়েত ইউনিয়ন। ওকে, এই যে একটা আমি যুদ্ধ লিখলাম, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড ভার্সেস দ্য সোভিয়েত ইউনিয়ন। এই দুইটা দেশের মধ্যে দুইটা কারণের জন্য, আদর্শগত এবং অর্থনৈতিক কারণের জন্যই কিন্তু যুদ্ধটা লেগে থাকে। সেটা কিভাবে? আদর্শগত কারণ কিভাবে হয়, যে দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমেরিকা যদি বলেন, সেটা হচ্ছে কি গণতান্ত্রিক দেশ ছিল, এবং আমেরিকাতে কি ছিল, গণতান্ত্রিক দেশ হওয়ার কারণে পুঁজিবাদীদের একটা প্রভাব ছিল অর্থনৈতিক দিক থেকে। এবং সোভিয়েত ইউনিয়নে কি ছিল, সেটা সমাজ এক শাসন, এক দলের শাসন কেন্দ্রিক দেশ, কিংবা অর্থাৎ এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং সেখানে ছিল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ আমেরিকা খুব জোরসোর করে তাদেরকে চাপ দিয়েছিল যে তারাও যাতে গণতান্ত্রিক কিংবা বিভিন্ন গণতান্ত্রিক এবং তারা পুঁজিবাদী বা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ফিরে আসে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের কঠোর একটা নীতি ছিল যে তারা এক নেতা ওয়ান স্টেট নেশন যেটাকে বলা হচ্ছে, বা ওয়ান ম্যান নেশন যেটাকে বলা হয়, এই বিষয়টার উপর তারা বেশি আয়ত্ত করেছিল। এবং এছাড়াও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতি তারা দৃঢ় ছিল, যে কারণেই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে, স্নায়ুযুদ্ধ সেটাকে বলা হয়। সেটা বিভিন্ন কারণে লাগে, সেটা তার মধ্যে অন্য দুইটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আদর্শগত, এবং আরেকটা হচ্ছে কি অর্থনৈতিক। এছাড়া আমরা দেখতে পাই যে বিভিন্ন স্নায়ুযুদ্ধের উদাহরণ রয়েছে, বার্লিন সংকট রয়েছে, ন্যাটো গঠনের ক্ষেত্রে কোরিয়া যুদ্ধ রয়েছে, এইসব স্নায়ুযুদ্ধগুলো আমরা দেখেছি। অর্থাৎ স্নায়ুযুদ্ধ কিন্তু হচ্ছে আসলে দুইটা দেশের মধ্যে অর্থনৈতিক দিক থেকে কোনো যদি প্রতিরোধ করা হয় বা স্যাংশন নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিংবা আদর্শগত কারণ অর্থাৎ রাজনৈতিকভাবে কোনো যদি নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে কিনা একটা দ্বন্দ্ব লেগে থাকে, একটা সমস্যা তৈরি হয়, যেটিকেই বলা হচ্ছে কোল্ড ওয়ার অর্থাৎ স্নায়ুযুদ্ধ। এই যুদ্ধে কোনো রক্তপাত হয় না, মারামারি দাঙ্গা যুদ্ধ হয় না, এটা হচ্ছে কি ভিতরে, অর্থাৎ অর্থনৈতিকভাবে তুমি তাকে নিষেধাজ্ঞা দিচ্ছ, সে তোমাকে ভূ রাজনৈতিক কেন্দ্রীয়ভাবে ওইটার উপর ভিত্তি করে তোমাকে নিষেধাজ্ঞা দিচ্ছে, এরকম করে আসলে তোমার কোল্ড ওয়ারটা, স্নায়ুযুদ্ধটা হয়ে থাকে। কেমন জানো, তোমাদের একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। সেটা হচ্ছে কি মজার, সেটা হচ্ছে ধরো তুমি তোমার প্রেমিক বা প্রেমিকার সাথে একটা কোনো বিষয় নিয়ে অভিমান করেছো, তুমি এখন তার সাথে কোনো কথা বলছো না, 2-3 দিন ধরে কথা বলছো না। হ্যাঁ, এই যে কথা না বলার কারণে যে একটা তোমাদের মধ্যে রাগ বা একটা অভিমানের আরও কি মাত্রা বেড়ে যাচ্ছে, এই কারণে একটা চুপচাপ থেকে তোমরা একে অপরের প্রতি প্রতিবাদ জানাচ্ছ, তাই না? এইটাই হলো স্নায়ুযুদ্ধ। তো সেখানে কি তোমার রাগ করে আছে অভিমান, তোমার প্রেমিকাকে ডাকলে বা প্রেমিকে ডাকে আলে সামনে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলে, এমন কি না, তখন একটা যুদ্ধ হয়ে যাবে। চুপচাপ করে আছে, কথা বলছো না, অভিমান বাড়ছে, প্রতিবাদ করছো নিশ্চুপ কণ্ঠে, এটাই হলো কোল্ড ওয়ার। ঠিক আছে, তো এইরকম করে আসলে একটা ছোট একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এটা মিনিংলেস একটা উদাহরণ আমার মতে, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করলাম বিষয়টা। আশা করি তোমরা স্নায়ুযুদ্ধটা বুঝছো যে কোল্ড ওয়ার। আর পৃথিবীর ইতিহাসে এই আমেরিকা ভার্সেস সোভিয়েত ইউনিয়ন, যেটি পরে কিনা দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভার্সেস দ্য সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত হয়, এই স্নায়ুযুদ্ধটা খুবই ঐতিহাসিক এবং খুবই কি আলোচ্যমান একটা, পুরো পৃথিবীতে এই যুদ্ধ নিয়ে, এই স্নায়ুযুদ্ধ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সো আমাদের আজকের ক্লাসে সর্বশেষ টপিক যেটা ছিল স্নায়ুযুদ্ধ, এটা আমরা আলোচনা করেছি। তো আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আমাদের যে টপিকগুলো আলোচনার মধ্যে ছিল, ব্রিটিশ শাসন আমল এবং স্নায়ুযুদ্ধ, দুইটি টপিক আমরা শেষমেশ আলোচনা সক্ষম করেছি। এবং আমার বিশ্বাস
তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, একটু ধৈর্য নিয়ে করো। আমি জানি ইতিহাস ইজ এ বোরিং থিং, রাইট? ইতিহাস পড়তে অনেকেরই ভালো লাগে না, কিন্তু ভাইয়াপুরা ইতিহাস থেকে তো সবসময় প্রশ্ন আসেই। তোমার এখন ভালো লাগুক বা না লাগুক, তোমার উচিত, তোমার দরকার কি বলো দেখি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট নেওয়া। সো আর দেরি না করে ক্লাসটি মনোযোগ দিয়ে করো এবং আমাদের সাথে থাকো হালকেনস্টাইন হিউম্যানিটিসের অ্যাডমিশন কোর্সের সাথে, যেখানে তোমরা, আবারও বলছি, খুব সুন্দর সুগঠিত এবং সাজানো একটি পরিকল্পনা অর্থাৎ গাইডলাইন পাবা, যেই গাইডলাইনের উপর ভর করে তোমরা সামনের ভর্তি যুদ্ধ, যেটিকে বলা হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রাম, সেই যুদ্ধে তোমরা জয়ী হবা এবং জয়ীর সাজে, জয়ীর বেশি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট তোমাদের হবে। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা ইনশাল্লাহ। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আনটিল দেন, টাটা, গুড বাই, ভালো থাকবেন সবাই।